যা কিছু টাকা গহনা কিছু সম্পদ ছিল তা সমান ভাগে ভাগ করে দিয়েছিল দুই ছেলেকে। দীননাথ সেই টাকায় গ্রামের বাজারের এক কোণে ছোট একটা দোকান খুলে ফেললো, পরিশ্রম করলো, হিসাব করে চলতে লাগলো। ফলে ধীরে ধীরে তার ব্যবসা ভালো চলতে লাগলো। আর অন্যদিকে গদাধর, সে তো বাবুয়ানা করে হাতে টাকা পয়সা সব ফুরিয়ে ফেললো 2 দিনেই। নতুন পোশাক, মজা, আড্ডা, বাউন্ডুলে বোনা সব কিছুতেই ছিল তার অঢেল খরচ। সব টাকা পয়সা শেষ করে ফেললো সে অল্প দিনেই। একদিন সে গুটি গুটি পায়ে দাদার দোকানের সামনে এসে দাঁড়ালো। দাদা, দাদা, কিছু টাকা পয়সা দাও না, গতকাল থেকে কিছুই খাইনি, হাত একেবারে খালি হয়ে গেছে। তোর ভাগের টাকাগুলো কোথায় গেল গদা? কি আর বলবো দাদা, একটু বাড়াবাড়ি করে ফেলেছি বোধ হয়। তুই দে, এবারের মতো আমি ঠিক চালাবো। আচ্ছা, এই নে। কিন্তু দেখ, এটা কিন্তু শেষবার, যদি আবার উড়িয়ে দিস আমি কিন্তু তোকে আর কিছুই দিতে পারবো না। গদাধর মুখে হ্যাঁ বলল। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই পুরনো অভ্যাসে ফেরত গেল। কিছুদিনের মধ্যেই আবার সে হাজির হলো দাদা দোকানের সামনে। দাদা, আর একটু টাকা দে দাদা, যা ছিল সব শেষ হয়ে গেছে। ভাই, তুই কি বুঝিস না, এইভাবে চললে আমারও তো সব শেষ হয়ে যাবে। তুই শুধু খরচ করিস, আয় করবি কবে? তুই তো দাদা, তুই একটু দে, তুই একটু সাহায্য না করলে আমার চলবে কেমন করে বল? তারপর দীননাথ আরও কিছু টাকা গদাধরকে দিয়ে দিল। দীননাথ বুঝলো এইভাবে চললে ও নিজেও একদিন পথে বসবে। তাই সে গোপনে বিক্রি করে দিল তার দোকান। সব টাকা পয়সা নিয়ে অন্য রাজ্যে যাওয়ার জন্যে একটি জাহাজে চেপে বসলো। কিন্তু কি করে যে গদাধর খবর পেয়ে গিয়েছিল, সে আগেভাগেই জাহাজে উঠে এসে লুকিয়ে বসে রইল। ঠিক সময় জাহাজ ছাড়লো। তারপরে দাদার সামনে এসে, কি ভাবলি রে দাদা, তুই আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? তুই এখানেও কিভাবে? আমি তো তোর ভাই। তুই দোকান বিক্রি করলি, খবর পেলাম, তারপরে তোর পিছু পিছু নিয়েই এই জাহাজে উঠে এসে বসলাম। ধুর, এখন তোর জাহাজও ছেড়ে দিয়েছে, কিচ্ছু করার নেই। চল, দেখ ভাই, তোর জন্যেই এই রাজ্য কিন্তু আমি ছাড়লাম। নতুন রাজ্যে গিয়ে ভালোভাবে থাকবি। পাশের রাজ্য অরণ্যপুর। সেখানে পৌঁছে গদাধরকে মালপত্র পাহাড়ে বসিয়ে দিয়ে বলল, তুই এখানে থাক, আমি একটা গাড়ি নিয়ে আসছি মালপত্র তোলার জন্যে। কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি আয়। কিন্তু সেই যে দীননাথ গেল, আর ফিরে এলো না। ঘন্টা পেরিয়ে গেল, দিন গড়িয়ে গেল, গদাধর বসেই রইল। দাদা, দাদা, কোথায় গেলে তুমি? আমি তো বুঝিনি তুমি এইভাবে আমাকে ফেলে চলে যাবে। এরপরে সে দাদাকে খোঁজ করতে পথে নামলো। শহর থেকে দেশ, দেশ থেকে গ্রাম, প্রতিটা জায়গায় জিজ্ঞাসা করতে লাগলো, আপনারা কি দীননাথ নামের একটা লোককে দেখেছেন? না 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 না, আমরা দেখবো কেমন করে, আমরা তাকে চিনি না। এইভাবে গদাধর ঘুরতে লাগলো। দীননাথের কাছে সে ছিল বোঝা। কিন্তু এই যাত্রাপথে ঘুরতে ঘুরতে সে নিজের ভুল বুঝতে পারল। কিছুদিন এইভাবে ঘুরে ঘুরে একদিন একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালো। চারপাশে নির্জন, কিন্তু কোথা থেকে 3জন লোকের কণ্ঠস্বর ভেসে এলো। দে দে, আমি নেবো এটা। না, এটা আমি নেব। আমি নেব কিন্তু বলছি ভাই, খুব খারাপ হয়ে যাবে বলো। এটা কিন্তু আমি নেব। এটা এটা তোর প্রাপ্য নয়। না দাদা, এটা আমি নেব। গদাধর কৌতূহল নিয়ে এগিয়ে গেল। দেখতে পেল 3জন পুরুষ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। গদাধর জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, এত কোলাহল কেন? আর মশাই বলবেন না, আমরা 3 ভাই। বাবা মরার আগে আমাদের জন্যে 2টি জিনিস রেখে গেছে। 2টিই আশ্চর্য জিনিস, একটি হলো পাগড়ি আর একটি হলো আসন। যে পাগড়ি মাথায় দেয় সে অদৃশ্য হয়ে যায়, আর যে আসনে বসে ওই আসনকে যেখানে নিয়ে যেতে বলবে আসন তাকে ঠিক সেখানে নিয়ে চলে যাবে। সমস্যা হলো, এই 2টি জিনিসের মালিক কে হবে? আমাদের মধ্যে এই নিয়ে ঝগড়া লেগেই আছে। আপনি নিরপেক্ষ মানুষ, একটু বিচার করে আমাদের দ্বন্দ্বটার মীমাংসা করে দিন না ভাই। তবে শোনো, আমি একটা পরীক্ষা নেই। আমি একটি পাথর অনেক দূরে ছুঁড়ে দেব। যে গিয়ে ওই পাথরটি আগে নিয়ে আসতে পারবে সে হবে 2টি জিনিসের মালিক। 3 ভাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। গদাধর একটি পাথর গুড়িয়ে নিল, তারপর বলল, প্রস্তুত তো? এই বলে সে পাথরটাকে ছুঁড়ে দিল জঙ্গলের দিকে। 3 ভাই একসাথে দৌড় দিল। গদাধর ভাবল,
বাহ, কি চমৎকার সুযোগ! পায়ে হেঁটে হেঁটে দাদাকে খুঁজতে আমার অনেক দিন লেগে যাবে। এই পাগড়ি আর আসন আমার কাছে থাকলে আমি তাড়াতাড়ি দাদাকে খুঁজে নেব। সে তৎক্ষণাৎ পাগড়িটি মাথায় পড়ে নিল আর অদৃশ্য হয়ে গেল। আসনে বসে সে আসনকে বলল, আমাকে যেদিকে খুশি সেদিকে নিয়ে চলো আসন। বলা মাত্রই বিদ্যুৎ বেগে উড়ে চলল আসন আকাশে। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছলো আরও এক রাজ্যে। সেই রাজ্যে পৌঁছে সে মাথা থেকে পাগড়িটা খুলল। পাগড়ি আর আসনটা হাতে নিয়ে সে হেঁটে হেঁটে চলতে লাগলো। হেঁটে চলতে চলতে সে দেখতে পেল পথের পাশে গাছের তলায় দুটো বউ তারা নিজেদের মধ্যে কথা বলছে। পাশ থেকে যেতে গিয়ে সে শুনতে পেল তাদের কথা। দিদি জানো, যে কালকে রাজপ্রাসাদে গিয়েছিল সে রাজকন্যার খবর আনতে পারেনি, তাই তার গর্দান গেছে। কি যে হবে তা কে জানে, এই নিয়ে 3 দিনের গর্দান গেল। তাদের এই কথাবার্তা শুনতে পেয়ে গদাধর তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, দিদি, কি হয়েছে রাজকন্যার? আরে ভাই, এই রাজ্যে কি তুমি নতুন এসেছো? হ্যাঁ, এই রাজ্যে আমি নতুন এসেছি। পথে চলতে চলতে আজই এই রাজ্যে এসেছি। তবে শোনো, আমাদের রাজ্যের সবচেয়ে বড় রহস্য হলো রাজকন্যা। রোজ রাতে তিনি কোথায় চলে যান কেউ জানে না, তাই রাজামশাই ঘোষণা দিয়েছেন এই রহস্য যে ফাঁস করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেবেন। এই কথা শোনার পরে গদাধর রাজপ্রাসাদের উদ্দেশ্যে চলতে লাগলো। রাজপ্রাসাদের সামনে এসে সে এক চাকরকে দেখতে পেল। তার কাছে গিয়ে বলল, আমি রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে চাই, আর রাজকন্যা কোথায় যায় সেই রহস্যভেদও আমি করতে চাই। এই রহস্যভেদ করতে গিয়ে 3 জনের প্রাণ গেছে। তুমি ভালো করে আরেকবার শুনে নাও। আমাদের রাজ্যের সবচেয়ে বড় রহস্য হলো রাজকন্যা। রোজ রাতে তিনি কোথায় চলে যান কেউ জানে না, তাই রাজামশাই ঘোষণা দিয়েছেন যে এই রহস্য যে ফাঁস করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবেন আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেবেন, আর না পারলে তার গর্দান যাবে। আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। আপনি আমাকে নিয়ে চলুন রাজামশাইয়ের কাছে। ভেবেচিন্তে কথা বলো বাবাজি। যারা গেছে তারা কিন্তু কেউ ফেরত আসেনি। যদি ব্যর্থ হও তাহলে কিন্তু গর্দান যাবে। গর্দান যাক, আমি বলছি আমি পারবো। এখনই আপনি আমাকে রাজামশাইয়ের কাছে নিয়ে চলুন। রাজামশাইয়ের সামনে নিয়ে আসা হলো গদাধরকে। তুমি কি নিশ্চিত? তুমি কি জানবে রাজকন্যা কোথায় যায় রাত্রে? মহারাজ, যদি না পারি তবে আপনি তো আমার প্রাণ রাখবেন না, আমি তাতেও রাজি। তবে আমি বিশ্বাস করি আমি পারবো। তবে যাও, আজ রাত্রে তুমি পাহারা দেবে রাজকন্যার ঘরের দরজায়। ঘুমিয়ে পড়লে কাল ভোরে তোমার শিরচ্ছেদ করা হবে, মনে রেখো। রাত হলো। ছোট ভাই গিয়ে রাজকন্যার ঘরের দরজার সামনে শুয়ে রইল। সে ঘুমানোর ভান করে শুয়ে রইল। মধ্যরাত্রিতে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলেন রাজকন্যা। দেখলেন সে ঘুমিয়ে আছে। তিনি মনে মনে বললেন, ঘুমিয়ে আছে তো, কেউ তো টিকতেই পারলো না, আর তুমিও পারবে না। তিনি পরীক্ষা নিতে এগিয়ে এলেন। সত্যিই ঘুমোচ্ছে মনে হয়। তিনি ধীরে ধীরে বেরিয়ে গেলেন। ছোট ভাই সঙ্গে সঙ্গে চোখের পাতা মেলে তাকালো। তারপর পাগড়ি মাথায় দিয়ে অদৃশ্য হয়ে তার পিছনে পিছনে চলতে লাগলো। প্রাসাদের বাইরে গিয়ে সে চমকে উঠল। এক বিশাল রাক্ষস দাঁড়িয়ে, তার মাথায় একটা ঝুড়ি, আর সেই ঝুড়িতে বসে আছে রাজকন্যা। গদাধর এক লাফে ঝুড়িতে গিয়ে বসে পড়ল। রাক্ষস তখন চমকে উঠল। কি করছেন আপনি রাজকন্যা? ঝুড়ি তো আরেকটু হলেই উল্টে যাচ্ছিল। আজ কি হয়েছে আপনার? কে 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 আমার পাশে? কেউ তো নেই, কিন্তু ঝুড়ি এত কাঁপলো কেন? ছোট ভাই চুপ করে বসে রইল। পাগড়ির জাদুতে সে পুরোপুরি অদৃশ্য। রাক্ষস কয়েক পা এগিয়ে গিয়েই, রানীমা, রোজই তো আপনাকে বয়ে নিয়ে যাই, আজ যেন পাথরের মতো ভারী লাগছে। পিঠ আর মাথা দুই যেন চুরমার হয়ে গেল। তুমি বুড়িয়ে যাচ্ছ রাক্ষস মশাই, নয়তো আজ তোমার শরীরটা ভালো নেই। তা হতেই পারে। বলে রাজকন্যাকে নিয়ে আকাশে উড়ে চলল। এর পরের মুহূর্তেই তারা এক বিস্ময়কর বাগানের সামনে এসে পৌঁছালো। গাছপালা সবই রূপোর আর হীরের তৈরি, চোখ ধাঁধানো। সেসব দেখতে দেখতে গদাধর অবাক হয়ে গেল। এই সব গাছের ডাল যদি আমার সঙ্গে রাখি পরে কাজ দেবে। সে গোপনে একটা রূপোর ডাল ভেঙে পকেটে ঢুকিয়ে নিল। হঠাৎ গাছ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, হায় 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 হায়, আজ মানুষের স্পর্শে ভাঙলো আমার ডাল। এ কেমন দুঃসময় এলো রে ভাই। এই গাছগুলোর কথা বলার ক্ষমতা আছে নাকি? ডাল ভাঙলেই তো কান্না করছে।
আরও কিছু দূরে এগিয়ে গিয়ে তারা আরও এক বাগানের কাছে এসে পৌঁছায়। সেখানের গাছগুলো সোনা আর রত্নের তৈরি। সোনা, বাহ, এবার একখানা ডাল এখান থেকে আমি ভেঙে নিই। সে আবার গোপনে একখানা ডাল ভেঙে নিজের সঙ্গে রেখে নিল। হায় রে, হায় রে, হায় রে নিয়তি, মানুষের হাতে আজকে আমাদের কষ্ট পেতে হলো। বাগান পেরিয়ে তারা এক বিশাল গুহার সামনে এসে পৌঁছায়। গুহার সামনে একজন দাসী দাঁড়িয়ে আছে রাজকন্যার অপেক্ষায়। তিনি নেমে আসতেই দাসী হীরের কাজ করা এক জোড়া চটি নিয়ে আসে। মহামান্য রানীমা, আজকের জন্য এই চরণ পাদুকা। ছোট ভাই চট করে এক পাটি চটি চুরি করে পকেটে পুড়ে নিল। চটি পড়তে গিয়ে রাজকন্যা অবাক, দেখেন একটা চটি নেই। এক পাটি চটি গেল কোথায়? এ তো বড়ই অলক্ষণের ব্যাপার। তিনি গজগজ করতে করতে গুহার ভিতরে ঢুকলেন। পেছনে পেছনে গদাধর মাথায় পাকড়ি বেঁধে হাতে আসন নিয়ে ঢুকলো। এক ঘরে বসেছিলেন রাক্ষসরাজ। ভয়ানক তার চেহারা। রাক্ষসরাজ গম্ভীর গলায় বললেন, স্বাগত, স্বাগত রাজকন্যা, স্বাগত। তোমাকে দেখে আমি খুব খুশি হলাম। রাজকন্যা বসতেই হীরের গ্লাসে শরবত এলো। মহামান্য রাজ শরবত রাক্ষসরাজ নিজের হাতেই বানিয়েছেন। রাজকন্যা গ্লাসে হাত বাড়াতেই গদাধর এক থাবড়া মারল দাসীর হাতে। গ্লাস হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। উফ, কি হলো এটা? এটা দারুণ অলক্ষণে। ছোট ভাই চুপি চুপি গ্লাসের একটা টুকরো গুঁড়িয়ে পকেটে রাখলো। আমি আর শরবত খাবো না। আজকের দিনটা বড়ই অমঙ্গলে। আমি এখনই এখান থেকে ফেরত যেতে চাই। রাগ করবেন না রাজকুমারী, একটু ধৈর্য রাখুন। খাবার তৈরি হয়ে গেছে, আপনার পছন্দ মতো সব কিছুই তৈরি করা হয়েছে। টেবিল সাজিয়ে খাবার পরিবেশন করা হলো। রাক্ষসরাজ ও রাজকন্যা খেতে বসলো। গদাধরের খুব খিদে পেয়েছিল। সে গোপনে একের পর এক খাবার সাবার করতে লাগলো। রাক্ষসরাজ চমকে উঠল। খাবারগুলো কোথায় যাচ্ছে? কেউ কি অদৃশ্য অবস্থায় আছে নাকি? আমি জানবো কেমন করে? এখানে কে আসবে? এটা তো আপনারই রাজ্য। তুমি কিছু ছলচাতুরি অবশ্যই করেছো। তোমাকে আমি বলেছিলাম যে একা একা আসবে। তুমি অদৃশ্যভাবে কাকে লুকিয়ে এনেছো? সত্যি করে বলো। না না রাক্ষসরাজ, আমি কিছুই করিনি। আমি কারুকেও বলিনি। হ্যাঁ, আমি যে প্রতিদিন তোমার এখানে লুকিয়ে লুকিয়ে আসি তা কেউ জানে না। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আসি। না রাজকন্যা, তুমি আমাকে কথা দিয়ে কথা রাখোনি। আমি এক্ষুনি তোমার বাবাকে চিবিয়ে খাবো। না না রাক্ষসরাজ, এতে আমার কোনো দোষ নেই। আমি কিছু জানি না। না, তোমার কথা আমি অনেক শুনেছি। এবার তোমার বাবাকে আমি খাবো, আর তারপরে তোমাকে বিয়ে করব। না না রাক্ষসরাজ, আপনি এরকম করবেন না। হ্যাঁ, আপনি এরকম করলে আমি অনাথ হয়ে যাব। এই মুহূর্তে গদাধর হঠাৎ করলো এক সাহসী কাণ্ড। সে রাক্ষসের তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে তরোয়াল চালিয়ে রাক্ষসের গলা কেটে ফেললো। হায় 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 হায়, আমাদের রাক্ষস রাজ্যের মাথা কাটা গেছে। মানুষ আমাদের রাক্ষস রাজ্যের মাথা কেটে ফেলেছে। হায় 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 হায়, কি আমাদের এখন কি হবে, কি হবে? তখন গদাধর আসনে বসে রাজকুমারীকে বলল, রাজকুমারী, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসে দাঁড়াও ওই আসনে। এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। রাজকুমারী কাউকে দেখতে পাচ্ছিল না। সে বলল, তুমি কে? তোমাকে আমি তো দেখতেই পাচ্ছি না। তুমি এই আসনটা তো দেখতে পাচ্ছ, এখানে এসে দাঁড়াও তাড়াতাড়ি। তারপরে রাজকুমারী আসনের উপরে গিয়ে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে আসন উড়ে চলল। কিছু সময় পরে প্রাসাদের সামনে এসে হাজির হলো। তখন রাজকুমারীকে প্রাসাদের সামনেই নামিয়ে দিল গদাধর। তারপর অদৃশ্য অবস্থায় যেখানে শুয়েছিল সেখানে গিয়ে শুয়ে পড়ল। রাজকন্যা বাড়ি ফিরে এসে দেখেন ছেলেটি ঘরের দরজার সামনে যেখানে শুয়েছিল সেখানেই শুয়ে আছে। সে ঘুমিয়ে অচেতন। তখন সে মনে মনে ভাবতে লাগলো, তাহলে আমাকে আজকে বাঁচালো কে? পরদিন সকালবেলায় রাজকুমারী রাজামশাইয়ের কাছে গিয়ে বলল, বাবা, তুমি যাকে আমার দরজার সামনে পাহারায় রেখেছিলে সে তো ঘুমিয়েই কাদা। ভোর রাত তার ঘুমের সীমা নেই। আর এতদিন তোমাকে যে কথাটা আমি বলতে পারিনি সে কথা আজ আমি তোমাকে বলবো বাবা। আমি এক রাক্ষসের কবলে পড়েছিলাম। একদিন আমি রাজবাড়ির ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। ওই সময় ওখান থেকে একটি রাক্ষস হাওয়ায় ভর করে আকাশ থেকে উড়ে যাচ্ছিল। সে আমাকে দেখতে পেল আর আমার সামনে এসে বলল, ও রূপবতী রাজকন্যা, এই জীবনে আমি তোমার মতো সৌন্দর্য আর কখনো দেখিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আজ, এখনই। কি বলছো তুমি? আমি এক
রাজ পরিবারের রাজকন্যা, আর তুমি এক কুৎসিত ভয়ঙ্কর রাক্ষস। তোমার সঙ্গে বিয়ে, সেটা তো কখনোই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি না। তাহলে তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো? এত বড় স্পর্ধা! এবার তাহলে শোনো, তোমার বাবাকে আমি চিবিয়ে খাবো, আর তারপর তুমি আর রাজকন্যা থাকবে না, তুমি হবে আমার বধূ। না 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 রাক্ষসরাজ, অনুগ্রহ করে আমার বাবাকে কিছু করো না। তিনি আমার সব। তার মৃত্যু মানেই আমারও জীবন শেষ। তাহলে বলো, তুমি কি আমার প্রস্তাব মেনে নিচ্ছ? রাজকন্যা চাতুর্যের সঙ্গে জবাব দিল। আমি আমি এখন কিছু বলতে পারছি না। আমার হিরো রাজ্যের প্রতি, আমার বাবার প্রতি, আমার নিজের আত্মমর্যাদার প্রতি দায়বদ্ধ আমি। তুমি আমাকে 30 দিন সময় দাও, আমি নিজেকে বুঝিয়ে নেব। তুমি যদি পালাতে চাও আর যদি প্রতারণা করো তো? না 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 রাক্ষসরাজ, আমি প্রত্যেক দিন তোমার কাছে আসব, একা একাই আসব, কাউকে কিছু না জানিয়ে। যদি তাতে তোমার বিশ্বাস হয়, তবে আমার সিদ্ধান্তের অপেক্ষা তোমাকে করতে হবে। ঠিক আছে রাজকন্যা, তবে মনে রেখো এই কথা যেন কেউ না জানে, আর তুমি প্রতিদিন একাই আসবে আমার রাক্ষসপুরীতে, না হলে। তারপর থেকে প্রতিদিন আমি একাই যেতাম ওই ভয়ানক রাক্ষসপুরীতে। রাক্ষসরাজ প্রতিদিন একজন ভয়ঙ্কর দেহরক্ষী পাঠাতো। সে আমাকে ঝুড়িতে বসিয়ে গোপনে নিয়ে যেত গভীর জঙ্গলের ভেতর, সেই অন্ধকার দুর্গে। প্রতিদিন সেখানে গিয়ে আমি ভয়ে ভয়ে থাকতাম, আর মনে মনে ভাবতাম কিভাবে আমি এই দানবকে শেষ করব। কিন্তু সাহস তো দূরের কথা, সুযোগটাই আসছিল না। সে আমার চোখে চোখ রেখে কথা বলতো, আমি মাথা নিচু করে থাকতাম, ভেতরে ভেতরে জ্বলতাম আর অপেক্ষা করতাম। কিন্তু কাল রাতে সবকিছু বদলে গেল। কে যেন অতিষ্ঠ হয়ে উঠেছিল। হয়তো কেউ আর সহ্য করতে পারেনি এই অমানবিক রাক্ষসের দৌরত্ব। কে যেন চুপি চুপি সেই রাক্ষসকে চিরদিনের মতো শেষ করে দিয়েছে। আজ আমি সম্পূর্ণ স্বাধীন। তারপর রাজামশাই গদাধরকে ডাক করালো। গদাধর রাজামশাইয়ের কাছে এসে উপস্থিত হলো। তখন রাজামশাই বলল, কে আছো? এক্ষুনি এই যুবককে ধরে নিয়ে যাও, আর এক্ষুনি এর গর্দান শরীর থেকে আলাদা করে দাও। না রাজামশাই, আপনি এরকম আদেশ দিতে পারেন না। আমি তো রাজকন্যাকে রাক্ষসের হাত থেকে উদ্ধার করেছি, আর রাজকন্যা রাত্রেবেলা কোথায় যায় তার রহস্য আমি উন্মোচন করেছি। আর এখন আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন? রাজকন্যা বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল গদাধরের দিকে। না 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 না, তুমি তো সেই ছেলেটা নয়। ভোর রাত তো আমার ঘরের দরজার সামনে পড়ে তুমি ঘুমোচ্ছিলে। তুমি তো ঘুমন্ত অবস্থায় ছিলে। তুমি তো রাক্ষসপুরীতে যাওনি। রাজকন্যা, আমি ইচ্ছা করেই ঘুমের ভান করে পড়েছিলাম, কারণ আমি যদি জেগে থাকতাম তবে আপনি কখনোই রাক্ষসের গুহার দিকে যেতেন না, আর আপনি না গেলে আমি কখনোই রাক্ষসকে পরাস্ত করতে পারতাম না। তুমি সত্য বলছো কি না তার কি প্রমাণ আছে? তুমি যে রাক্ষসপুরীতে গিয়েছিলে সেটা তো অন্য কেউ দাবি করতে পারে। প্রমাণ আছে মহারাজ। আমি ওই অভিশপ্ত পুরীতে গিয়ে দুটো জাদুকরি গাছের ডাল ভেঙে এনেছি। এই দেখুন, দুটি চকমকে রূপলি পাতার ডাল বের করে দেখালো। আর এখানেই শেষ নয় মহারাজ। যখন রাক্ষসরাজ আপন কক্ষে রাজকন্যাকে মাদক মিশ্রিত শরবত খাওয়াচ্ছিল, তখন আমি গোপনে সেই শরবতটা ফেলে দেই। এই সেই গ্লাসের ভাঙা টুকরো যা আমি সংগ্রহ করে আমার সঙ্গে এনেছি। রাজকন্যার চোখ ছানাবড়া। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক এমনই ঘটেছিল। এ যা বলছে তা সমস্ত সত্যি। কিন্তু আমি তো তোমাকে তখন দেখতে পাইনি। তুমি কোথায় ছিলে? রাজকন্যা, আমার কাছে একটি জাদুর পাগড়ি আছে। সেই পাগড়িটি মাথায় পড়লে কেউ আমাকে দেখতে পায় না। আমি সেই পাগড়ি তখন মাথায় পড়েছিলাম, তাই আমি অদৃশ্য হয়েছিলাম। আমার কাছে আরও একটি আশ্চর্য বস্তু আছে রাজামশাই, একটি আসন, যাতে বসলে আমি মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি। সেই আসনে চেপেই আমি রাক্ষসরাজের গুহা থেকে রাজকন্যাকে রাজপ্রাসাদের সামনে এনেছি। রাজকুমারের কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। গদাধর, তুমি সত্যি একজন সাহসী ও বুদ্ধিমান বীর। আমি ভুল করেছি। আজ থেকে তুমি আমার রাজ্যের শ্রেষ্ঠ বীরের মর্যাদা পাবে। তাহলে আর দেরি কিসের? এখনই রাজকুমারীর সঙ্গে গদাধরের বিয়ের আয়োজন করা হোক। গদাধর বিনীতভাবে মাথা নিচু করে বলল, মহারাজ, অনুগ্রহ করে আমাকে 2-1 দিন সময় দিন। আমি এখনও আমার দাদাকে খুঁজে পাইনি। তিনি কোথায় আছে আমি জানি না। তাকে খুঁজে বার করার পরই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো। যাও বাছা, তোমার প্রিয়জনকে তুমি খুঁজে আনো। এমন শুভক্ষণে তোমার মনের মানুষের পাশে পাওয়াটাই তোমার সবচেয়ে বড় আনন্দ হবে। তারপরে সে রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসনে বসে দাদাকে খুঁজতে বেরিয়ে পড়ল।
অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে সে তার দাদা দীননাথকে দেখতে পেল, আর তখনই দাদার কাছে ছুটে গেল। অনেকদিন পরে দাদার সঙ্গে দেখা হতে দুই ভাই খুব খুশি। জানিস ভাই, সেই দিন আমি গাড়ি খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু আমার ফিরতে অনেক দেরি হয়ে যায়। যখন আমি সেখানে পৌঁছই তুই তখন সেখানে ছিলি না, তাই তোকে খুঁজতে আমি বেরিয়েছি। তারপরে গদাধর দীননাথকে নিয়ে রাজামশাইয়ের কাছে এসে হাজির হয়। দোহাই রাজামশাই, আমার দাদাকে অর্ধেক রাজত্ব দিন, আর তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিন। আমার দাদা খুব ভালো রাজা হয়ে দেশ শাসন করতে পারবে, আমি তা পারবো না। আমি আমার পাগড়ি আর আসন নিয়ে সবসময় দাদার পাশে থাকবো। আমি শুধু চাই চিরদিন যেন দাদার কাছে থাকতে পারি। রাজকুমারী দীননাথকে দেখে তার খুব ভালো লাগলো। ছোট ভাইয়ের অনুরোধে তার দাদাকে বিয়ে করতে সে রাজি হলেন। শুভ দিনে বড় ভাইয়ের সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গেল। বিয়ের যৌতুক স্বরূপ রাজামশাই জামাইকে অর্ধেক রাজত্ব দিলেন। ছোট ভাইয়ের সুখের সীমা রইল না। এখন সে মনের আনন্দে সব সময় দাদার সঙ্গে থাকে, আর মাঝে মাঝে আসনে বসে রাজ্যটা